আমি মনে করি এই যে প্রথম আলো ডেইলি স্টারের এই ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার এবং অভ্যুত্থানের পক্ষের লোকজনের প্রতি আঙ্গুল তুলে আমরা কথা বলছি। আমরা এম আব্দুল্লাহর কাছে একটু শুনি। আজকে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি প্রথম আলো সম্পাদকের সাথে কথা বলেছেন, ডেইলি স্টারের কথা বলেছেন, কিন্তু যখন আসলে ফেসবুকে উস্কানিমূলক পোস্টগুলো দেওয়া হচ্ছিল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে, তখন এক জায়গায় আসলে শুরু হয়ে গেছে ষড়যন্ত্র, তখন কিন্তু অন্য একটা জায়গায় সেনাবাহিনী বা নিরাপত্তা মোতায়েন করলে হয়তো রক্ষা পেয়ে যেত। এগুলো নিয়ে আসলে প্রথম আলো ডেইলি স্টার অভিযোগও করেছে যে সরকার সাহায্য চেয়েছে কিন্তু পায়নি গতকাল। এই অবস্থা আসলে কেন সৃষ্টি হয়েছে? সরকার কি তাহলে সুযোগ করে দিল? দেখুন, প্রথম কথা হচ্ছে আমি একজন সংবাদকর্মী হিসেবে সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানে আক্রমণের, ছোট হোক বড় হোক, আগুন দেওয়া তো অনেক বড় ব্যাপার, একদম ছোট আক্রমণকেও আমি তীব্রভাবে ঘৃণা করি, নিন্দা করি, প্রতিবাদ জানাই। প্রথম আলো ডেইলি স্টার তাদের সম্পাদকীয় নীতির অনেক কিছুর সাথে ব্যক্তিগতভাবে আমারও দ্বিমত আছে, সেটা আমি লিখে সেটা সমালোচনা করব, জবাব দেব, আমি আমার মতো করে আমি জবাব দেব। কিন্তু আক্রমণ করা, সে ভবন জ্বালিয়ে দেয়া, এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং সবচাইতে বড় কথা হলো, যারা এই ঘটনা ঘটিয়েছে এই চেহারাগুলো কিন্তু এখনও পর্যন্ত, সেটা আমরা তাদের ভিডিও ফুটেজ দেখেছি, স্টিল ছবি দেখেছি, কিন্তু কেউ আইডেন্টিফাই করতে পারছে না। একজনের ব্যাপারে আমরা মোটামুটিভাবে এখনও পর্যন্ত জানতে পেরেছি, যিনি নুরুল কবির সম্পাদক, সাহসী সম্পাদক নুরুল কবিরের উপর হামলে পড়ার চেষ্টা করেছেন। তিনি নাকি ইটিভির গলিতে সেখানে একটা চায়ের দোকানের ব্যবসা করতেন এবং মানসিকভাবে এখন ভারসাম্যহীন, এরকম কথা শোনা গেছে। তাহলে এই লোকগুলাকে অর্গানাইজ করে এই আক্রমণে অংশগ্রহণ করালো কারা? এবং সেটার জন্য অবশ্যই সরকারে যারা থাকে তাদের উপর দায়িত্ব বর্তাই। কিন্তু একই সঙ্গে আমরা বলতে চাই যে এই যে পরিকল্পনা মাফিক, এতে লাভবান হয়েছে কে? যে কোনো ঘটনা ঘটার পরে, ঘটনার যদি আমরা স্পষ্টভাবে আমরা বুঝতে না পারি কারা ঘটিয়েছে, তাহলে দেখতে হবে এই ঘটনার সুবিধাভোগী কারা, এই ঘটনায় লাভবান হয়েছে কারা। আমি মনে করি এই যে প্রথম আলো ডেইলি স্টারের এই ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার এবং অভ্যুত্থানের পক্ষের লোকজনের প্রতি আঙ্গুল তুলে আমরা কথা বলছি। তাহলে এরা তো লাভবান হয় না, লাভবান হচ্ছে পতিত শক্তি। এখানে কোনো একটা উচ্ছৃঙ্খল গোষ্ঠীকে তাদেরকে পরিকল্পনা করে সেখানে নেয়ার চেষ্টা হয়েছে। তার সঙ্গে হয়তো যে পতিত গোষ্ঠী আছে তাদেরও কিন্তু এই দুইটা পত্রিকার উপর প্রচণ্ড রকম কিন্তু ক্ষোভ ছিল। কারণ প্রথম আলো ডেইলি স্টারের নীতিগত জায়গা থেকে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ, ইসলামপন্থীদের অনেক রিজার্ভেশন, অনেক কিছু আছে। কিন্তু ইসলামপন্থীরা কখনোই কিন্তু, যারা মেইন স্ট্রিম ইসলামপন্থী, কখনোই কিন্তু প্রথম আলো ডেইলি স্টারে আক্রমণ বা তাদের বিরুদ্ধে এই ধরনের উস্কানিমূলক তাদের মুখ দিয়ে আমরা শুনি না। আপনার যদি জানা থাকে আপনি কোট করতে পারেন। কারণ তারা এক্ষেত্রে দায়িত্বশীল, তারা কখনো এভাবে শক্তি প্রয়োগ করে নির্বাচন হতে দিবে না। এখন পতিত শক্তিকে যদি আসলে সরকার প্রতিহত না করতে পারে, নির্বাচনটা কিভাবে করবে? না, সরকারকে অবশ্যই সেটা প্রতিহত করতে হবে। আমরা এ ব্যাপারে সরকারের আন্তরিকতার জায়গাটাতে দৃশ্যমান তেমন কোনো ঘাটতি দেখছি না। প্রধান উপদেষ্টা বারবারই এটাকে জোর দিয়ে কথা বলছেন। এটাও আমাদেরকে মানতে হবে যে আমরা যারা আইন শৃঙ্খলা রক্ষা করবে সেই বাহিনীটা কার এবং কারা এরা এই বাহিনীতে। এখানে কিন্তু আজকে 15-16 মাস গেলেও এখানে বাংলাদেশের আইন বিধিবিধান অনুযায়ী চাইলেই এখানে 2 লক্ষ পুলিশকে চেঞ্জ করে ফেলা যায় না। এটার একটা নিয়ম মাফিক এই পুলিশ নিয়োগের ব্যাপার আছে, বিডিআর নিয়োগের একটা নিয়ম মাফিক। এবং চাইলেই কি সিদ্ধান্ত নিলে, যে ডক্টর ইউনূস সিদ্ধান্ত নিলেন যে আমি 2 লক্ষ লোককে পুলিশে ঢুকিয়ে দেবো, এটা কি সম্ভব না। বিডিআরে ঢুকিয়ে দেবো, সম্ভব না। তো সুতরাং যারা রয়ে গেছে গত 15 বছরে, যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তারা অত্যন্ত পরিকল্পনা করে, তারা সব কয়টা লেয়ার, তাদের যাতে ক্ষমতার জন্য কখনোই হুমকি না হয়, তারা ভিন্ন মতের পুলিশ কর্মকর্তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করেছেন এবং তাদেরকে পদচ্যুত করেছেন, চাকরিচ্যুত করেছেন এবং একেবারে পরীক্ষা করে দলীয় লোকজন, দলীয় ক্যাডারদেরকে এই বাহিনীতে ঢুকিয়েছেন। এদেরকে তো বিদায় করা যায় না।